আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম তো আসসালাম। স্যার কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ ভালো আছি। স্যার আমরা দ্বিতীয়বারের মতো আবারও চলে আসলাম। আমাদের প্রথম পর্বে কর্মসংস্থান ব্যাংকের ঋণ নিয়ে, যুব ঋণ নিয়ে আপনি অনেক কথা বলেছিলেন। তো যারা নতুন উদ্যোক্তা, বিশেষ করে যুবক, তাদের উদ্দেশ্যে আপনি অনেক কথা বলেছিলেন। যুব ঋণ নিয়ে আপনি আপনার কর্মসংস্থান ব্যাংকের বিভিন্ন প্রকল্পের কথা বলেছিলেন বা বিভিন্ন আপনাদের অফারের কথা বলেছিলেন। তো নতুনদের আসলে বিভিন্ন জনের বিভিন্ন কমেন্টস বক্সে বিভিন্ন মন্তব্যগুলা পেশ করেছে। তো অনেকে আমাকে ফোনও করেছে। তো সেই বিষয় নিয়ে আমরা আজকে রিভিউ প্রতিবেদন তৈরি করতে যাচ্ছি। সেই রিভিউটা সরাসরি আপনার কাছ থেকে আশা করতেছি, যেহেতু এই কর্মসংস্থান ব্যাংক নিয়ে আপনার একটা বিশাল অভিজ্ঞতা, আর আপনার এখানে ম্যানেজার হিসেবে আছেন। তো আমরা নিজেরা এটা বলতে পারতাম, কিন্তু আসলে সেটা হয়তো বা অনেকটা আপনার মতো হতো না। সেখানে হয়তো কোনো মিসিং থাকতে পারত। তো আমরা সেই মিসিংটা না রেখে সরাসরি এর জন্য আপনার প্রতিষ্ঠানে চলে আসছি। আপনার অনেক মূল্যবান সময়, সেই মূল্যবান সময়টাকে আমরা একটু চেয়ে নিচ্ছি আমাদের যারা যুবক, যারা বেকার, হতাশাগ্রস্ত, তাদের জন্য আপনার মূল্যবান সময় কিছু নষ্ট করব। যারা কর্মসংস্থান ব্যাংকে তাদের মানে লোনের জন্য আসে, নতুন প্রকল্প করার জন্য, তো তাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতেন স্যার। ধন্যবাদ আরিফুল ভাই। আসলে আমাদের যে চাকরির স্ট্যাটাস, আপনাদের কর্মসংস্থান ব্যাংকের যে কাজ, সেটা আসলে বেকার যুবদের নিয়ে তো আসলে। আর বর্তমান তথ্য প্রযুক্তির যুগে আমাদের নীতিমালা সব কিছু কিন্তু ওপেন। আমরা তো আসলে নীতিমালার বাইরে কোনো কিছু বলতে পারবো না, এবং কি নীতিমালা আসলে সবারই সব কিছু জানা। তারপর বিভিন্ন জন বিভিন্ন আসলে মন্তব্য করতেই পারে। আমরা যে চাকরিটা করি সেটা আসলে একটু রিস্কের চাকরি, এই জন্য আমাদের টাকাটা আবার উত্তোলনও করতে হয়, শুধু দিতে হয় না। অন্যান্য প্রতিষ্ঠান আছে, বিভিন্ন প্রতিষ্ঠান আছে, তারা দেওয়ার পরে তাদের দায়িত্ব শেষ, ভালোভাবে দিতে পারলে হয়। কিন্তু আমাদের বিষয়টা হলো ঋণটা আবার কিন্তু আমাদের আদায় করতে হয়। আমি দিয়ে চলে যাব, আমার পরবর্তীতে কিন্তু আরেকজন অফিসার আসবে আবার ঋণটা আদায় করার জন্য, এবং কি সরকার তখন আদায়ের জন্য বিভিন্ন চাপ প্রয়োগ করবে। আমাদের প্রতিষ্ঠান টিকিয়ে রাখার স্বার্থে আমাদের কিন্তু এই ঋণ বিতরণের সময় আমাদের চিন্তা করতে হয় যে ভালো ঋণই ভালো উদ্যোক্তাকে দেওয়ার জন্য। এটা ওয়ান টাইম কোনো কাজ না, আমাদের এটা চলমান প্রসেস। ব্যাংকও টিকে থাকবে, দেশের বেকার যুবদেরও উন্নতি হবে, প্লাস সরকারের যে ভীষণ সেটা বাস্তবায়ন হবে। সেই জন্য আমাদের ঋণ নিতে হলে কিছু নিয়ম কানুন, আমাদের সরকার প্রতিষ্ঠান যে সকল নিয়ম কানুন মানে আমাদেরকে দিয়েছে, সেই নিয়ম কানুনের মধ্যেই আমরা থাকি, এবং সেই নিয়ম কানুন মেনেই আমাদের কিন্তু সকল কর্মসূচি বাস্তবায়ন করতে হয়। এই ক্ষেত্রে হয়তোবা কারোর কোনো বেকার যুব ভাই বোনদের বিভিন্ন মন্তব্য থাকতেই পারে, কিন্তু আমরা আমাদের যে নীতিমালা আছে, ওই নীতিমালাগুলো বাস্তবায়ন করেই আমরা আসলে সকল কর্মসূচি বাস্তবায়ন করি। এক্ষেত্রে আমাদের ব্যাংক আমাদের যে নিয়মকানুন বেঁধে দিয়েছে, ওর ভিতরে আমরা থেকে আমরা বেকার যুবকদের আমরা ই করতেছি, সেবা করে যাচ্ছি, এবং এটা চলছে, এবং আমরা এটা ভালোভাবে করতেছি। আমাদের উদ্যোক্তা পেতেও সমস্যা হচ্ছে না, কোনো কিছুতে আমাদের সমস্যা হচ্ছে না। প্রশিক্ষিত বেকার পাচ্ছি, মানে নতুন উদ্যোক্তা, পুরান উদ্যোক্তা, সবাইকে আমরা ঋণ দিচ্ছি। এর ভিতরে কেউ কেউ হয়তো বা তাদের একটু সমস্যা, এটা তাদের নিজস্ব ব্যক্তিগত সমস্যা, আমাদের প্রতিষ্ঠানের কোনো সমস্যা নেই। স্যার, একদম যারা নতুন যুবক, যারা এখন এই করোনার পরে যারা অবহেলিতভাবে ঘোরাঘুরি করছে, কোনো একটা প্রকল্প শুরু করবে, হতাশাগ্রস্ত, তো তারা অনেক সময় ব্যাংকে এসে তাদের হয়রানির কথা বলে, যে তারা আপনাদের ব্যাংকে ঘুরে যায়, কিন্তু তাদের কোনো ট্রেনিং না থাকার কারণে, অভিজ্ঞতা না থাকার কারণে তাদেরকে কোনো ঋণ দেওয়া হয় না। আবার তাদের বাড়ির জমির দলিল বা কোনো প্রকল্প যেহেতু নাই, শুরু করবে, তো সেই ক্ষেত্রে তারা তাদের জমির যে দলিলটা সেটা দেখাতে পারে না। তো এই নিয়ে তাদের অনেক আর কি মন্তব্য, যে ব্যাংকের যেহেতু যুব ঋণ, যুবকদের ব্যাংক, তো আপনি সহজভাবে একটু এই কথাটা বুঝিয়ে বলেন। মানে কেউ যদি দোকান নিজস্ব জায়গা ছাড়া অন্য কোনো জায়গায় ভাড়া দোকানে তাদের প্রকল্প পরিচালনা করতে চায়, সেক্ষেত্রে তো তাদের
দোকানের মানে জায়গার একটা বৈধতা থাকতেই হবে, সেক্ষেত্রে তো তাদের একটা ভাড়া চুক্তিপত্র 300 টাকার স্ট্যাম্পে তাদের একটা ভাড়া চুক্তিপত্র দিতে হয়। মানে এটা সব ক্ষেত্রেই না, মানে নিজস্ব জায়গার ক্ষেত্রে না, যদি কেউ ভাড়া কোনো জায়গায় প্রকল্প পরিচালনা করতে চায় তার নিজস্ব, তাহলে তো তার আর ওই ওখানে জমির কাগজপত্র, প্রকল্প স্থানীয় জমির কাগজপত্রের কোনো প্রশ্ন আসে না। ওখানে ভাড়া জমির ভাড়ার চুক্তিপত্র হলেই আমরা ঋণ তাকে দিয়ে দিতে পারি। সাথে ধরেন তার স্থায়ী ঠিকানা প্রমাণের জন্যে জমির কাগজপত্রের প্রশ্নতা সেখানে আসবে। তার সে প্রকল্প পরবর্তীতে প্রকল্প শুরু করার পরে সে টাকাটা ঠিকভাবে দিতে পারবে কিনা, তার যোগ্যতা কেমন, এটা তো আসলে প্রকল্প প্লাস তার পারিপার্শ্বিক কি অবস্থা সেটা বিবেচনা করেই তো তাকে কত পরিমাণ ঋণ দিতে হবে, এটা তো তার আসলে অবস্থা বুঝেই তো তাকে দিতে হবে। একজন ব্যক্তির যার ক্ষমতা 50,000 টাকা ঋণ নেওয়া, সে যদি আমাদের কাছে 2 লক্ষ টাকা চায়, সেক্ষেত্রে তাকে আমরা জাস্টিফাই তো করবো তার পরবর্তী প্রকল্পে কোনো সমস্যা হলে সে টাকাটা কোত্থেকে দিবে সেটা বিবেচনা করে দেবে। সেক্ষেত্রে আমরা তার জমির কাগজপত্র কিংবা জমির কাগজপত্রের ফটোকপি এটা আমরা চাইতেই পারি, বিভিন্ন ক্ষেত্রে আমরা জাস্টিফাই করার জন্য এটা চাইতেই পারি। তার অর্থ এই নয় যে আমাদের হিউজ পরিমাণ জমি নেই, এটা তো না। আমাদের সামান্য কিছু জমি, তার বাড়ির জমির কাগজপত্র ঠিক আছে কিনা এটা দেখার জন্য তো এটা আমরা চাইতেই পারি। মানে এটা শুধু দেখার জন্য আপনারা চান? দেখি, ফটোকপি নেই, বিশেষ ক্ষেত্রে আমরা কোনো পরিমাণের ক্ষেত্রে আমরা মূল কাগজপত্র নেই। আচ্ছা, নেই তো মানে জাস্ট আপনাদের একটা ব্যাংকের একটা সিস্টেম এটা এমনি এমনি ভয়ের কোনো কারণ নাই? কোনো কিছু নাই তো যে আমরা জমিটা একদম নিয়ে নিব, এরকম তো কিছু না তো। আচ্ছা, আমরা তো দেখা গেছে যারা নতুন, এটা আমাদের নীতিমালার মধ্যে আছে। স্যার আরেকটা কথা আমি জানতে চাচ্ছি যে যারা একদম ইয়ং তরুণ, হ্যাঁ, বেকার হতাশাগ্রস্ত, তাদের কিন্তু কোনো অ্যাসেট নাই। না না, তাদের তো লাগে না। আমাদের কোনো সময় আমরা বলি না যে বেকার যুবদের থাকতে হবে। আচ্ছা, জি এটা হয়তো ভুল বুঝতে পারে যে আমাদের বেকার, আমাদের জি রাইট। আমাদের কিন্তু প্রতিটা ঋণেরই একজন গ্যারান্টার থাকবে, তার থাকলেই হবে। বেকারদের তো থাকার দরকার নেই। রাইট, গ্র্যান্ট মানে যে সমস্ত বেকার ভাইরা এখন ঋণের জন্য আসতেছেন তাদের একটা গ্র্যান্টার থাকা দরকার। একটা জিনিস আপনারা খেয়াল করেন, যারা যে সকল গার্ডিয়ানরা ঋণ নিয়ে দেয় তারাও কিন্তু চায়, এবং কি তাদের ছেলে মেয়েদের ভাইদের ভয় দেখানোর জন্য তারাও কিন্তু তাদেরকে বলে যে এই জমির কাগজপত্র ব্যাংকে বন্ধ করে কিন্তু ওকে ঋণ নিয়ে দিচ্ছি, প্রকল্পটা ভালোভাবে করতে হবে, টাকাটা ব্যাংকে রিটার্ন দিতে হবে, আমাদেরও কিছু ইনকাম করতে হবে, একটা চাপেও রাখে তারা, বুঝছেন। তারা ইচ্ছা করে আমাদের কাছে জমির দলিলপত্র দিয়ে যায়, আমরা জোর করে কারোর কাছে নেই, ইচ্ছা করে, প্রত্যেকেই ইচ্ছা করে দিয়ে যায়। আচ্ছা, প্রকল্প রাখে এবং কি চাপে তারা নিজেরাই তাদের ছেলে মেয়েদের ভাইদের রাখে, বুঝছেন। আমরা আপনি জিজ্ঞেস করে দেখেন কোন উদ্যোক্তাকে আমরা চাপ দিই, তার ইচ্ছা করে রাখি না, তাই যে আমাদের একটা চাপে থাকবে, আমরা টাকাটা ঠিকভাবে দিব, বুঝছেন। এই জন্যই আমাদের কাগজপত্র, জমির কাগজপত্র আমাদের নীতিমালাতেই আছে। নীতিমালা বাইরে কোনো কিছু না, জিনিসগুলো ওপেন। এটা আমরা আমাদের ব্রাঞ্চ কোনো কিছু করতে পারবে না যে এই নীতিমালা চেঞ্জ করলাম এক বিন্দু পরিমাণ। এটা আপনাদের কর্মসংস্থান প্রাতিষ্ঠানিকভাবে জমি এত টাকা পর্যন্ত এই কাগজপত্র, এত টাকা পর্যন্ত এই কাগজপত্র একদম ফিক্সড করে দেওয়া আছে, এর বাইরে কেউ যাইতে পারবে না। আমরা সুদ যেমন 1%, 2% কম বেশি নিতে পারবো না, কোনো কাগজপত্র আমরা একটাও বেশি নিতে পারবো না। শিক্ষাগত সার্টিফিকেট যে ক্ষেত্রে লাগবে, ট্রেনিং সার্টিফিকেট যে ক্ষেত্রে লাগবে, কাগজপত্র যে ক্ষেত্রে যেটা লাগবে, আর আমাদের নীতিমালা তো ওয়েবসাইটেই দেওয়া আছে, কি কি কাগজ লাগবে এটা ওয়েবসাইটে দেওয়া আছে। তাহলে আপনি যারা নতুন তাদেরকে আপনি বলতে চাচ্ছেন যে আপনি ওয়েবসাইট ফলো করার জন্য কর্মসংস্থান ব্যাংকের ওয়েবসাইটটা ফলো করতে পারবেন, এবং কি ঋণের আবেদনটাও আপনারা ওয়েবসাইটে দিতে পারবেন। তাহলে তো খুবই ভালো ব্যবস্থা। কারণ এখন তরুণদের কাছে তো স্মার্টফোন আছে, স্মার্টফোন দিয়ে তারা সবকিছু তথ্য জানতে পারে, অ্যাপ্লাই করতে পারে, দেন সরাসরি এসেও তারা কিন্তু এটা করতে পারে। কোনো সমস্যা না। আমরা চাই দেশ উন্নয়ন হোক, তাই না, উন্নতির দিকে যায়। আমাদের ব্যাংক বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তারা ঋণ নেয়, বিভিন্ন সুযোগ সুবিধা তারা গ্রহণ করে, কোনো সমস্যা নেই। ধন্যবাদ আনিস ভাই, আপনি আসলে অনেক মূল্যবান সময় দিলেন। তো আমরা আসলে তরুণদের একটা কথাই বারবার বলতে চাই যে আপনাদের জমি বা কোনো প্রকল্পের নিজস্ব কোনো পেপারস না থাকলেও আপনার গ্র্যান্টার নিয়ে আসুন, এবং কি আপনার সেই প্রকল্পের প্রোফাইলটা তৈরি করে নিয়ে আসুন, যে আপনি কী করতে যাচ্ছেন বা কী করতে যাচ্ছেন, বা সেটার নতুন একটা অবকাঠামো, হ্যাঁ, স্ট্রাকচার যেটা বলি আমরা, সেটা আপনি প্রোফাইলে অ্যাড করে আপনি ব্যাংকে এসে আপনি প্রোফাইলটা জমা দিয়ে বিস্তারিত কথা বলুন।
আর এর প্রেক্ষিতে হয়তো বা আপনারা সেটা ভিজিট করবেন। যে উদ্যোক্তারা প্রোফাইলই তো তৈরি করতে পারেন, আসলে এটা আপনি আসলে গুরুত্বপূর্ণ কথা বলছেন। সে কি করবে, তার ব্যাংকে কত নিবে, ব্যাংকের সুদ কত হবে, তার খরচ কত হবে, তার কত আছে, তাই না, কি জি। কি খরচপত্র। একটা ব্যক্তি যদি সুন্দর করে প্রোফাইল তৈরি করতে পারে, আসলে সেই কিন্তু পারফেক্ট উদ্যোক্তা। রাইট। আসলে এবং আমরা- সেই ঋণ পাওয়ার জন্য আপনারা এখানে পারফেক্ট। পারফেক্ট, সেই পারফেক্ট, যে ভালো প্রজেক্ট প্রোফাইল তৈরি করতে পারবে সেই পারফেক্ট উদ্যোক্তা। এবং কি একজন ব্যক্তি যদি প্রোফাইল তৈরি করতে যায়, তখনই সেই বুঝতে পারবে আমার কোন জায়গায় আমার ঘাটতি আছে। সে আমরা একটা ভালো প্রশ্ন করতে পারি, এইটা তো কেউ করে, এটা প্রশ্ন প্রোফাইল তৈরি করেন আপনি কি করবেন প্রোফাইল তৈরি করে। আমরা জানি যে আমরা এখানে একটু তখন শর্টকাটে সবকিছু বলে পাবো। দেই যে একটু প্রোফাইল তৈরি করতে গেলে যা যা লাগে আমরা নেক্সট হ্যাঁ, পর্বে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, তো আপনি জানতে পারবেন জি, সেটা সম্পর্কে আমরা। সবকিছু ব্যাপারে আমরা আমাদের যে অভিজ্ঞতা আমরা শেয়ার করতে পারবো। আমরা চাই যে ভালো উদ্যোক্তা আসুক, বুঝলেন? এটি আমরা সবসময় চাই, দেশ উন্নয়ন হোক, আমাদের সরকার চাচ্ছে, আমাদের ব্যাংকের যারা কর্ণধার আছে তারা চাচ্ছে করোনাকালীন পরিস্থিতি কিংবা সার্বিক দেশ উন্নয়নের জন্য একটা যে বাংলাদেশ যে একটা মানে উন্নত দেশে পরিণত হতে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা পিছিয়ে থাকবো কেন, বেকার যুবরা পিছিয়ে থাকবো কেন? আমরা ঘরে ঘরে কিন্তু পৌঁছে দিচ্ছি। কিছু ঘাটতি আছে, এই ব্যাপারগুলো আসলে উদ্যোক্তারে আগে আসতে হবে, ট্রেনিং এর ব্যাপারে করতে হবে। আমরা প্রোফাইলের কথা বললেন, এটা করতে হবে, মানে স্মার্ট পেতে হবে, উদ্যোক্তাদেরকে স্মার্ট হতে হবে। এমনি আসবে যাবে এটা তো কেউ দিবে না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। উদ্যোক্তার গল্পের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা চলে আসছি ঘাটাইল উপজেলার কর্মসংস্থান ব্যাংকে। তো আমরা এখানে আনিস স্যারের সাথে কথোপকথন বলবো। এটা মিস করলে হয়তো বা আপনারা দ্বিতীয় পর্বে ব্যাংকের লোন নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেই লোনটা কিভাবে পেতে হয়, এর জন্য শর্টকাটে কিভাবে আপনারা প্রোফাইল তৈরি করবেন, সেই বিষয়ে আমরা বিস্তারিত তৃতীয় পর্বে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। সবাই